করছি আমরা আজকে অনার্স হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্ন লক্ষ্য করো, প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এবং এ নট ইজ ইকুয়াল টু জিরো। সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কত হবে? তো আমি আবার মনে করি নি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কত হবে এটা তোমার নির্ভর করবে মোট তিনটা বিষয় আছে। যদি বীজদ্বয় বাস্তব ও সমান বলে, তিনটা শর্তই আর কি তুমি জানতে পারো। বীজদ্বয় বাস্তব আর সমান যদি বলে তাহলে তুমি জানবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হবে। আমি তিনটা কথাই বলে রাখি একটু। যদি বীজদ্বয় বাস্তব কিন্তু অসমান বলে তাহলে তুমি জানবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কোনো সংখ্যা হবে, 2, 4, 6, 10, মানে শূন্যর থেকে সে কিন্তু বড় হবে, জিরোর থেকে বড়। আর 3 নম্বর ব্যাপার হলো যে বীজদ্বয় যদি মানে বাস্তব বীজ যদি না থাকে তাহলে তোমার কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কোনো মাইনাস সাইন আসবে, মাইনাস সাইন -2, -4, -6। তার মানে আসলে যেটা হচ্ছে যে শূন্যর থেকে ছোট হবে, তার মানটা লেস দেন জিরো হবে। এই হলো তিনটা কথা। তো তাহলে তুমি এবারে লক্ষ্য করো, এখানে বীজদ্বয় যদি বাস্তব আর অসমান হয় তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কি হবে, অসমান হলে শূন্যর থেকে বড় হবে। তাহলে দেখে নাও, শূন্যর থেকে বড় কোনো সংখ্যা তো দেওয়া নেই, কিন্তু এইটা চিহ্নটা দিয়েছে, তার মানে এটা হবে গ্রেটার দেন জিরো, জিরোর থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান সবসময় বড় হবে। তার মানে এর অপশানটা ঠিক হলো। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করো, 2 নম্বরে কি বলছে, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে X% হারে রেট অফ ইন্টারেস্ট X%, কোনো মূলধনের, তার মানে প্রিন্সিপালটা বলে দেয় না, X বছরের, সময় হচ্ছে X বছর, সুদ X টাকা, I ইজ ইকুয়াল টু X টাকা। তাহলে মূলধন কত? এত P সমান কত হবে? আমরা তো ফর্মুলা জানি, P এর ফর্মুলা I ইন্টু 100 বাই T ইন্টু R। তাহলে মানটা বসিয়ে নিই একটু। I হয়ে গেল X ইন্টু 100 বাই টিও হয়ে গেল X ইন্টু R, R হচ্ছে X। দেখে নেওয়া যাক, X গেল, এত 100 বাই X টাকা, এর 100 বাই X টাকা। এবার আমরা অপশানে দেখি কী কী দিয়েছে, 100 বাই X আছে, দেখো এটা হচ্ছে সি এর অপশানটা, এটা হচ্ছে সি এর অপশানটা ঠিক হবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন চলে যাই। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। যখনই দেখবে জমার থেকে এটা বেশি, তার মানে নিঃসন্দেহে সুদাসল বটে। তাহলে চক্রবৃদ্ধির সুদের হার কত হবে? চক্রবৃদ্ধির সুদের হার বার করতে বলেছে। তাহলে শুরু করে যাক, আমাদের কি কি মান দিয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমে প্রিন্সিপাল পি হয়েছে 100 টাকা, অবশ্যই সঙ্গে সঙ্গে করবে, শুধু নয় যে তুমি বুঝছো। এন হয়ে গেল 2 বছর, সমূল চক্রবৃদ্ধি দ্যাট মিনস অ্যামাউন্ট 121। তাহলে সুদের হার বার করতে বলেছে কত হবে। তাহলে আমরা ফর্মুলা লিখছি, ফর্মুলা এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মান বসায় 121 ইজ ইকুয়াল টু পি 100, 1 প্লাস আর জানা নাই রেখে দাও, টু দি পাওয়ার এন, এনটা আমরা 2 বছর জানি। সলভ করা যাক, ট্রান্সফার করে নিচ্ছি, 121 বাই 100, আর এদিকে 1 প্লাস আর লসাও করে নিচ্ছে 100, তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস আর স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, রুট হয়ে গেল, এত 11 বাই 10 রুট তুলে দিলে, আর এখানে 100 প্লাস আর বাই 100 আছে,
শূন্য শূন্য গেল। এবার একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। অতএব 100 প্লাস আর ইজ ইকুয়াল টু 11 আর 10, 1100 সরি 110। অতএব আর ইজ ইকুয়াল টু 110 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 10%। 10%। উত্তর দেখো কত নম্বর অপশান? 10% হচ্ছে এ, অপশান এ। এর অপশানটা আমাদের ঠিক হচ্ছে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে পরে চারের প্রশ্ন। চারের প্রশ্ন বলছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান কত? তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c সমান, তুমি এক কাজ করো, কে ধরে নাও। অতএব a সমান k/2, b সমান 3b সমান যদি কে হয়, b সমান k/3 আর c সমান 4c সমান কে, অতএব c সমান k/4। আমরা কে পুটের অঙ্ক করেছি নিশ্চয়ই আগে, সেই অনুযায়ী তাহলে a এর মান k/2, b এর মান k/3, c এর মান k/4 হলো। এবার প্রশ্নটা দিয়েছে a ইজ টু b ইজ টু c, অতএব a ইজ টু b ইজ টু c এর মান কত হবে? এর জায়গায় এর মান বসাও, k/2 ইজ টু b এর জায়গায় b এর মান k/3 ইজ টু k/4। কে চলে গেল উড়ে, এতই পড়ে রইল 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। এইবারে ভগ্নাংশ তো রেখে দিয়ে চলে না, ভগ্নাংশ অপশানে নেই। তাহলে এবারে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা প্রকাশ করার নিয়ম কি? নিচেরগুলো লসাও করো, সবার সঙ্গে গুণ করে দাও, কাজ শেষ। 2, 3, 4 লসাগু আমি করছি, 2, 3, 4, 3 × 4 = 12, লসাগু হচ্ছে 12। তাহলে তুমি এক কাজ করো, এই 1/2 এর সঙ্গেও 12 গুণ করো ইজ টু 1/3 এর সঙ্গেও 12 গুণ করো ইজ টু 1/4 এর সঙ্গেও 12 গুণ করো। কত হচ্ছে তুমি দেখো, 2 × 6 = 12, 6 × 1 = 6 ইজ টু 3 × 4 = 12, 4 × 1 = 4 ইজ টু 4 × 3 = 12, 3 × 1 = 3, 6 × 4 = 3। অপশান দেখো 6 × 4 = 3, অপশান ডি এরটা, ডি এর অপশানটা হয়ে গেল। আশা করি ঠিক আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। তারপর 5 প্রশ্ন বলেছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256। এটা মজার প্রশ্ন, পরীক্ষায় ভুল হওয়ার উপযুক্ত প্রশ্ন। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল মনে হতে পারে এটা ঘনক, এর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এগুলো পাশের তল, 6 × বাহু স্কয়ার। কিন্তু ঘনকের পার্শ্বতল বলতে পার্শ্বতল মানে পাশের তল। এবার পার্শ্ব বলতে যেমন চোঙের পার্শ্বতল কোনটা হয়, এই পোর্শনটা হয়, তেমনি ঘনকেরও পার্শ্বতল বলতে এই পাশের তলটাই বোঝাবে। তার মানে 6 × বাহু স্কয়ার নয়, 1টা 2টা 3টা 4টা, 4টা বাহু তার স্কোয়ার, 4টা বর্গক্ষেত্রের স্কোয়ার পাশের তল বলতে, ঠিক আছে। তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 6 × বাহু স্কোয়ার সমান তো আছে 256। অতএব বাহু স্কোয়ার সমান 256, সরি 4 × বাহু স্কোয়ার, 256/4। আমিও ভুল করছিলাম, তা আমার কে নম্বর দেবে? 4, 6, 24, 1, 4, 4, 16, 64। এতএব বাহু হয়ে গেল √64, এতএব বাহু হয়ে গেল 8, 8, 64, 8 মিটার। এবার বলেছে ঘনকটার আয়তন, বুঝতে পারছি এবারে কী করতে হবে। আশা করি তোমাদের ওইখানে আটকালে। এতএব ঘনকের আয়তন ফর্মুলা হলো আহু কিউব। বাহু হলো 8, 8-এর কিউব, 8 × 64, 64 8, 4 × 32, 2 × 3, 6 × 8, 49, 51, 512 ঘন মিটার, 512 ঘন মিটার। তার মানে অপশান হলো ডি, ডি এর অপশান, অপশান ডি উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। 6 প্রশ্ন আসছে। 6 প্রশ্ন দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? মনে করো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এর দুটো জ্যা এবি আর সিডি
এর দৈর্ঘ্য সমান। তাহলে মনে করো আমি একদিকে টানলাম এটা এবি, আর ঠিক উল্টো দিকে টানলাম একটা সিডি সমান জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে এবি এর দূরত্ব, দূরত্ব মানে অবশ্যই সবসময় লম্ব দূরত্ব হয়, যদি 4 সেমি হয়, এটা 4 সেমি, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব, ও থেকে সিডি এর দূরত্ব অবশ্যই লম্ব দূরত্ব, এটা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন, কত হবে? আমরা উত্তর সরাসরি পাবো, কিন্তু একটু তবুও বুঝে নেওয়া দরকার। প্রথমত যদি জ্যা সমান হয়, তার মানে তুমি জানবে এর ছেদিতাংশ বৃত্তাংশের ছেদিতাংশটাও সমান হয় সবসময়। তো এমনিতেও যদি জ্যার দৈর্ঘ্য সমান হয়, তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সবসময় সমান হবে। যদি একটা বৃত্তে এইভাবে একটা জ্যা মনে করে এখানে আছে এবং একটা জ্যা এইরকম আছে, এবং কেন্দ্র থেকে তাহলে এর দূরত্ব যা হবে এরও দূরত্ব তাই হবে। এবং কেন হবে আমি একটু সংক্ষেপে বলে নিই, বুঝতে পারলে তোমরা, যদি এটা 4 হয় তো এটাও 4ই হবে। জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তার দূরত্ব অবশ্যই সমান হয়। কেন হয় আমি একটু বলে নিই। মনে করো আমি এটা যোগ করলাম এবং মনে করো আমি এটাকেও যোগ করলাম, তাহলে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এর এই কোণটাও 90, আর যেহেতু লম্ব টানছো এটাও 90 হবে। এর এটা ব্যাসার্ধ, এরও এটা ব্যাসার্ধ, এবং এই যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, এই কেন্দ্র থেকে যখনই তুমি লম্ব টানবে সমদ্বিখণ্ডিত করবে এটাকেও, এবং এটাকেও সমদ্বিখণ্ডিত করবে। তাহলে যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাই এইটা আর এটাও সমান হবে। তার মানে এইটার সঙ্গে এটা সমান, এইটার সঙ্গে এটা সমান, এবং এই দুটোই 90। এতএব এই দুটো সর্বসম, তার মানে দুটো ত্রিভুজ সমান। দুটো ত্রিভুজ সমান যদি হয়, তার মানে এর এইটা আর এইটা সমান হবে। আসলে বলতে কি চাইছি, এটা যদি তোমার দূরত্ব 4 হয়, এটাও দূরত্ব 4 হবে। এতএব এটাও 4 মিটার দূরত্ব হবে, বা 4 সেমি দূরত্ব হবে। তার মানে অপশান বি। কেন হবে তার উত্তর আমি বুঝিয়ে দিলাম, বুঝতে হলে একবার দেখে নেবে ঘুরে, কিন্তু এটা হলো কারণ। চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা ছোট প্রশ্নে। ছোট প্রশ্নই চলছে, চলে আসার কিছু নেই। 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। প্রশ্ন বলেছে √3 - 5, √3 - 5 এর অনুবন্ধী করণী কত? তো অনুবন্ধীকরণে বার করতে বললেই তুমি যেটা রুট আছে ওই সাইনটাকে তুমি চেঞ্জ করে দেবে, তাহলে অনুবন্ধীকরণই হয়ে গেল। তার মানে এর অনুবন্ধীকরণে হচ্ছে রুটটাকে মাইনাস করে দাও, বাস কাজ শেষ। এটা হচ্ছে ওর অনুবন্ধীকরণে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা বলছে, একটা বৃত্তস্থ সামান্তরিক একটা ড্যাশ হবে। সামান্তরিক সাধারণত এইটা হয়, এইভাবে হেলানো থাকে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, কিন্তু হেলানো থাকবে। কিন্তু যখনই সেটা বৃত্তের মধ্যে চলে আসবে কোনো সামান্তরিক, তখন আর এটাকে হেলিয়ে অঙ্কন করা যাবে না। যখন এটা সমান এটা, এটা সমান এটা হবে, তখন এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। এটাও 90, এটাও 90, এবং এটাও 90। তার মানে আসলে বৃত্তস্থ সামান্তরিক এই চেহারাটা কী হয়ে গেল? এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র। তাহলে এক কথায় এটা হচ্ছে আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্র। চলে আসছে আমরা 3 নম্বর। 3 নম্বর বলছে, একটি চোঙের তল সংখ্যা এক্স, প্রান্তিকী সংখ্যা ওয়াই এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড হলে এক্স ওয়াই জেডের মান কত? আমি একটু মানগুলো নিয়ম বলে নিই, কথাটা কী বলে। যদি আমি এটাকে একটা ঘনক মনে করি, তাহলে ঘনকের তল সংখ্যা বলতে এগুলোকে তল বোঝায়, প্রান্তিকী বলতে এই ধারগুলোকে বোঝায়, কটা ধার আছে এটা হচ্ছে প্রান্তিকী, আর শীর্ষবিন্দু বলতে এই ডগাগুলোকে বোঝায়, এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে যদি আমাদেরকে ঘনক বলে, সরি এটা চোঙ বলে, তাহলে সমস্যা করে দিচ্ছে। চোঙ হচ্ছে এটা, তাহলে এর কোনটা কটা কি? যদি আমরা চোঙের তল সংখ্যা দেখি, তাহলে তল কটা? একটা বক্রতল আর একটা সমতল, এটা সমতল, তাহলে একটা বক্রতল দুটো সমতল। তাহলে চোঙের তল সংখ্যা কি বলেছে? এক্স। এক্স চোঙের তল সংখ্যা কটা? একটা, দুটা, তিনটা। তল সংখ্যা হলো 3টি। প্রান্তিকী, প্রান্তিকী হচ্ছে ওয়াই। প্রান্তিকী কটা? প্রান্তিকী কাকে বলে? ডগাগুলোকে। তাহলে লক্ষ্য করো, এই একটা ধার দেখতে পাচ্ছ তুমি, এবং এই একটা ধার দেখতে পাচ্ছ, আর কোথাও ধার দেখতে পাবে না, অন্তত আমি তো পাচ্ছি না। তোমার যদি দিব্য চক্ষু আছে দেখতে পারো। তাহলে প্রান্তিকী হলো 2টি। আর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোথায়? এখানে কোথাও শীর্ষবিন্দু নয়, এই দিকের থেকে দেখো, এটা দেখলে দেখতে পাবে হয়তো, এটা নাই শীর্ষবিন্দু, এটা এরকমই বটে, তাহলে শীর্ষবিন্দু নেই। তাহলে জেড হলো আসলে 0। এতএব যদি আমাদেরকে মান বার করতে বলে x + y + z,
তার মানে হবে 3 প্লাস 2 প্লাস গোল্লা সমান হলো 5টি। অতএব এর মান 5টি। কাজ শেষ। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করো। পরের প্রশ্ন দিয়েছে 4টা। বলছে বি ইজ টু এ সমান সি ইজ টু বি হলে বি কে এ ও সি এর ড্যাশ বলে। বি কে এ ও সি এর ড্যাশ বলে। আমরা কি করব, বি ইজ টু এ সমান সি ইজ টু বি যদি দেয় তাহলে বি ইজ টু, এবার যদি এটাকে বাই করে নিই তাহলে সি বাই বি হয়ে যাবে। এত বি 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 স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। এতএব আমরা বলতে পারি যে প্রশ্ন যেটা বলেছে যে বি কে এ ও সি এর কী বলে, যদি তুমি বি স্কোয়ার সমান এসি পাও তাহলে বলবে বি কে এ ও সি এর মধ্য সমানুপাতি বলে। এটা হচ্ছে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বলে। এবং মধ্য সমানুপাতির একটা বৈশিষ্ট্য সবসময়, মধ্য সমানুপাতি সবসময় প্লাস মাইনাস চিহ্ন দিয়ে হয়, চিহ্নযুক্ত হয়। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 5 প্রশ্ন। 5 প্রশ্ন লক্ষ্য করো। 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক 8% হার সুদে 3000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5 প্রশ্ন তাহলে দেখা যাক কি বলছে। 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত, তাহলে সময়টা 6 মাস অন্তর, সময়ের অন্তর হচ্ছে 6 মাস। তার মানে তুমি জানো এটা নিশ্চয়ই যে কি নির্ণয় করতে হয়, বছরে কবার দিতে হচ্ছে, বছরে তাহলে 2 বার দিতে হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট 8%, রেট অফ ইন্টারেস্ট 8%, আর 3000 টাকার প্রিন্সিপাল হয়ে গেল 3000 টাকা, আর সময় 1 বছর, এন ইজ ইকুয়াল টু 1 ইয়ার্স। তাহলে ফর্মুলায় চলে আসছি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আর বছরে যবার হয় সেইটা এর সঙ্গে নিচে ডিভাইড হয় আর এর সঙ্গে ইন্টু হয়। মান বসাচ্ছি তাহলে আমরা, মান যদি বসাই তাহলে পি হয়ে গেল তোমার 3000, 1 প্লাস আর 8 বাই 100 ইন্টু 2, আর এটা হচ্ছে 1 ইন্টু 2। এত 3000, 2 4 8, লসাও করে নিচ্ছি 100, 101, 104 স্কোয়ার। এত 3000 ইন্টু 104 বাই 100 দুবার হয়ে যাবে, 2টা শূন্য আর 1টা শূন্য, 3টা শূন্য চলে গেল, পড়ে রইল 104 ইন্টু 104 ইন্টু 3 আর বাই 1 10। তুমি গুণ করে নেবে, গুণ করলে আমরা পাচ্ছি, আমি গুণটা করে রেখেছি, এটা হচ্ছে তোমার 3244.80, এইটা হচ্ছে আমাদের সুদ আসল বেরোলো এত টাকা। এবারে যদি এটা সুদ আসল বের হয়, তোমাকে তো প্রশ্নে বলেছে সুদ কত, বলেছে সুদ কত হবে, তাহলে মাইনাস করে দাও। এতএব আই সমান এ মাইনাস পি, এ হলো 32448 মাইনাস আসল হচ্ছে 3000 টাকা, তাহলে দাঁড়াচ্ছে 244 টাকা 80 পয়সা। এইটা আমাদের হলো শূন্যস্থানের উত্তর। দেখে নাও। চলে আসছে আমরা পরের প্রশ্নে। শেষ যে প্রশ্নটা বলেছে দেখো, এটা যে 6 প্রশ্ন, যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 3 সেই সমীকরণটি হবে কত? যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 3, তাহলে দুটি বীজই 3 বলেছে, মনে করো আলফাও 3 দুটি বীজ এবং বিটাও 3 সাপোজ। তো যদি দুটো বীজ তোমাকে দেওয়া থাকে তাহলে সমীকরণ কীভাবে গঠন হবে? এতএব সমীকরণটা হবে, ফর্মুলাই হলো x² মাইনাস
বীজ দুটির যদি তুমি জেনে থাকো যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার সমীকরণ গঠনের ফর্মুলা যদি দুটো বীজ জানা থাকে। তাহলে তোমাকে দুটো বীজই যদি বলে দেয় তাহলে ফল খেয়ে কী করবে 3 প্লাস 3 এক্স প্লাস 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস 3 3 6 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এইটি হয়ে গেল আমাদের উদ্দিষ্ট সমীকরণ। ঠিক আছে, চলে আসছে আমরা সত্য মিথ্যা যাচাই। চলে আসছে আমরা সত্য মিথ্যায়। 3 সত্য মিথ্যা। 3 প্রথম প্রশ্ন, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায়। না, এটা হবে না, কারণ চক্রবৃদ্ধি সুদ মাত্র 1 বছর পর্যন্ত তুমি কিন্তু সুদাসল বা সুদ কিন্তু সমান থাকবে, এটা বেশি নয়, যার জন্য এটা মিথ্যা। প্রথম একটা মিথ্যা। 2 নম্বরে যেটা বলেছে দেখো, আর একক ব্যাস বিশিষ্ট একটি গোলক আছে এবং এই গোলকের একটি কাঠের গোলক থেকে সবচেয়ে বড় যে ঘনকটা তৈরি করা যায়, এই মনে করো কাঠের গোলক, এর মধ্যে সবচেয়ে বড় যে ঘনকটা তৈরি করা যাবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে গোলকের ভেতরে যদি তো একটা ঘনক থাকে, সাপোজ আমি অঙ্কন করার চেষ্টা করছি, এই রকম হয়তো হবে। তো যদি আমরা একটু ভাবি, তো এই কোণ থেকে এই কোণটা হচ্ছে ঘনকটার কর্ণ। এবারে লক্ষ্য করো, আর একক ব্যাস বিশিষ্ট গোলকটার ব্যাস আর বটে, এটা সাপোজ ঠিকই আছে, এটা আর। গোলক থেকে সবচেয়ে বড় যে ঘনকটা তৈরি করা যায় তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? 2 আর একক। না, এর যে কর্ণ, এটার এই ঘনকটা যদি কর্ণ দেখো তাহলে গোলকটার ব্যাসও বটে সেটা। এতএব এটার ঘনকের কর্ণ যেটা হবে সেটা ওই আর এককই হবে, এর যা ব্যাস এর তা কর্ণ একই বটে, যার জন্য এটাও হচ্ছে 2-এরটাও হলো আসলে মিথ্যা। 2-এরটাও মিথ্যা। চলে আসছে আমরা 3 নম্বরে। 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো, 3 নম্বরে কি বলছে, এ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ 1, তাহলে অন্য বীজটা কত হবে? এটা নির্ণয় করতে হবে। আমি এ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশনটা লিখলাম, এবং যেটা বীজ একটা দিয়ে দিবে, বীজ মানে হলো এক্সের মান, তাহলে বীজের জায়গায় তুমি এক্সের জায়গায় বসাও, এটা এ এক্সের জায়গায় একটা বীজের মান যেটা দিয়েছে সেটা বসাও, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বীজটা বসবে। এর থেকে তুমি এর মানটা বার করে নাও, এ মাইনাস 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তুমি যত ডাইরেক্ট পারবে। মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এত এ ইজ ইকুয়াল টু 2, এইখানে তুমি একটা মান বার করে নিলে। এইবারে ইকুয়েশনটাকে আবার লিখো, এ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা এখানে বসাও, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই মানটা এর এখানে 2 বসে গেল। এবারে তুমি এক কাজ করো, এইটাকে তুমি মধ্যছক বা যেভাবে ভাঙবে ভাঙো। আমরা এটাকে মধ্যছক করে নিচ্ছি। 3 × 6 6x ব্র্যাকেট দিচ্ছি না, ডাইরেক্ট করছি, মাইনাস প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, সরি তাড়াহুড়ো করতে গেলে ভিউ লিখলাম। 3 × 6 মিডল টার্ম করছি, এক্স রইল 2x মাইনাস 3, 2x মাইনাস 3, এতএব 2x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে তুমি একটু আলাদা করে নাও ওটাকে, এতএব 2x মাইনাস 3 সমান 0 আর x মাইনাস 1 সমান 0, এতএব x সমান হলো 3/2 আর একটা x সমান হচ্ছে 1। এই হলো দুটো বীজ, একটা হবে 1, একটা হবে 3/2। তাহলে লক্ষ্য করো, একটা বীজ 1 বলে দিয়েছে, তার মানে তুমি পেয়ে গেছো এটা, কিন্তু একটা বীজ 1, কিন্তু অপর বীজ যেটা বলেছে 2/3, তার জায়গায় কত বেরিয়েছে? 3/2, তার মানে এটাও হলো কি আসলে মিথ্যা। 3 নম্বরটাও মিথ্যা। কেন মিথ্যা বুঝে গেছো? চলে আসছে আমরা পরের প্রশ্নে। তারপরের প্রশ্নে আসছে আমরা 5-এর
4 প্রশ্ন দেখো কি বলেছে, এক্স ও ওয়াই সরল ভেদে থাকলে এক্স ভ্যারাইজেস ওয়াই সরল ভেদে আছে, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক হবে বলেছে। এক্স ওয়াই সমান ধ্রুবক, এক্স ওয়াই সমান ধ্রুবক হবে কি না, কারণ যদি তুমি ধ্রুবক রাশি বার করতে চাও তাহলে অতএব এক্স সমান কে ওয়াই হবে, কে ধ্রুবক, এত যদি ট্রান্সফার করো তাহলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক রাশি হবে, কিন্তু এক্স ওয়াই সমান কখনো ধ্রুবক রাশি হবে না। এক্স বাই ওয়াই এটা গুণের সম্পর্ক বলেছে, এটা ভাগের সম্পর্কে ধ্রুবক হচ্ছে, যার জন্য এটা মিথ্যা। মহর্ষি থয় থয় জফলা আকার মিথ্যা। চলে আসছে আমরা 5 প্রশ্ন। 5 প্রশ্ন লক্ষ্য করো, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ 100 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের মান 50 ডিগ্রি হবে। একই বৃত্তচাপ, মনে করো এটা বৃত্ত, বৃত্তের এই বৃত্তচাপটা আমি নিয়ে নিচ্ছি, এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এটা, আর এর উপরে অবস্থিত পরিধিস্থ কোণ হচ্ছে এটা। প্রশ্ন বলেছে বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে এইটা 100 ডিগ্রি যদি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ এইটা বলেছে 50 ডিগ্রি হবে। কিন্তু নিয়মে কি বলে যে কেন্দ্রস্থ কোণ যদি এটা এ বি হয় মনে করো, আর কেন্দ্র যদি ও হয় আর এটা সি হয়, তাহলে বৃত্তস্থ কোণ যেটা এ ও বি, কেন্দ্রস্থ কোণটা সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, এ সি বি, কখনো অর্ধেক হয় না। যার জন্য এটা যদি বার করতে হয় এইটা, তাহলে 50 হবে না, এটা 2 × 100, এটা 200 হওয়া দরকার সেক্ষেত্রে, যার জন্যেই এটা হলো মিথ্যা। চলে আসছি শেষ প্রশ্ন, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত পরস্পরকে বাইরের দিকে স্পর্শ করছে, একটা দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বাইরের দিকে স্পর্শ করছে, বহিঃস্পর্শ করে, তবে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 3টা হবে। সরল সাধারণ স্পর্শক কাকে বলে? এমন স্পর্শক যে দুটো বৃত্তকেই ছুঁয়ে যাবে। তাহলে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক কটা হবে? পরস্পরকে যদি স্পর্শ করে একটা এইটা দিয়ে যাবে, যেটা এটাও ছুঁয়ে আছে এটাও ছুঁয়ে আছে, একটা এইরকম টানতেই পারো, এটাও ছুঁয়েছে এটাও ছুঁয়েছে, আর একটা এইরকমভাবে টানতে পারো, এটাও ছুঁয়েছে এটাও ছুঁয়েছে। তার মানে কটা স্পর্শক হচ্ছে? 3টা সরল সাধারণ স্পর্শক হচ্ছে, 3টি সাধারণ স্পর্শক হবে। তার মানে এটা হলো সত্য। ঠিক আছে, আর নাহলে কয়েন থাকবে, টস করে সত্য মিথ্যা করে নেবে পরীক্ষায়, খুব ভালো বুদ্ধি। আজকে এতটাই থাক, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ, গুড ডে।